নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, বামেরা এবারের নির্বাচনে কোন পথে এগোবে, কোন পথে তারা তাদের হারানো ভোট শতাংশ ফিরিয়ে আনবে। এই বিষয়ে আমরা কথা বলবো সিপিআই নেতা ডক্টর শুভম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডক্টর ব্যানার্জি, আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। বামেরা তাদের হারানো ভোট ফিরে পেতে চাইছে, কিন্তু তার জন্য কোন পথে তারা এগোবে বলে মনে করছে? দেখুন, প্রথম কথা হচ্ছে, অবশ্যই আজকে এই তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, আপনারা কিছুদিন আগেই এই মালদায় দেখলেন কি ঘটলো, এবং সেইটাকে মালদায় অ্যাকচুয়ালি এসআইআর বিরোধী যে আন্দোলন, সেইটাকে মানুষের যে ক্ষোভ, সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য কিভাবে হিংসা ছড়ানোর চেষ্টা হলো এবং সেই আন্দোলনকেও সাম্প্রদায়িক একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হলো, এটা আপনারা দেখেছেন। এটা শুধু একটা ঘটনা নয়, বিগত বছরগুলোতে আমরা যদি দেখি লাগাতার ভাবে, সেটা মুর্শিদাবাদ থেকে মালদা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, আমরা দেখেছি যে এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, হিংসা ছড়ানো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এই তৃণমূলের শাসনে চাকরির সুযোগ নেই। আজকে চাকরিতে যে একবার মাত্র এসএসসি টেট হয়েছে, সেখানে কি ভয়ঙ্কর ভাবে দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেটাও আমরা দেখেছি। সুতরাং এই লড়াই হচ্ছে বাংলার ঐতিহ্য রক্ষার লড়াই, এই লড়াই হচ্ছে সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ করার লড়াই, এই লড়াই হচ্ছে বাংলার ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই। এই লড়াইটা বামপন্থীরা লড়তে চাইছে। আজকে কৃষকরা আমাদের রাজ্যে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, আমরা ভাবতে পারতাম না। আপনারা যদি অতীতে দেখেন, 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, 1977 থেকে 1995, এই 18 বছরে কৃষকদের আত্মহত্যার একটাও ঘটনা ঘটেনি। এবং আজকে আমাদের বাংলায় কৃষক আত্মহত্যা করবে এই জিনিস দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না, সেখানে আজকে বাংলায় কৃষকরা আত্মহত্যা করছে। এই বামফ্রন্ট সরকারই কৃষকদের হাতে ক্ষমতা দিয়েছিল, জমি বন্টন করেছিল, অপারেশন বর্গা করেছিল, এবং কৃষকরা তাদের অধিকার এই বামফ্রন্ট সরকারের আমলেই পেয়েছিল। বামফ্রন্ট সরকার কৃষকদের হাতে বিভিন্ন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে দিয়েছিল। আজকে যে কোল্ড স্টোরেজ বা হিমঘরের অভাবের জন্য আজকে কৃষকরা এইরকম ভাবে সাফার করছে, ভয়ঙ্কর ভাবে সাফার করছে, সেই কোল্ড স্টোরেজ ব্যবস্থা শুরু করেছিল আমাদের রাজ্যে বামফ্রন্ট। সেখানে আজকে কৃষকদের কাছে আমরা এই বার্তাটা নিয়েই পৌঁছাচ্ছি যে কৃষকদের এই যে রাজ্যে দুর্বিষহ অবস্থা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে শস্য বীমার কথা বলেছিলেন, সেই শস্য বীমা কোনো ফলই রাজ্যের কৃষকরা পায় না। বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে শস্য বীমার জন্য অ্যাপ্লাই করেছেন কৃষকরা, 1 বছর 1.5 বছর পরে তিনি জানতে পেরেছেন যে তার অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট হয়ে গেছে। বা বহু ক্ষেত্রে এরকম হয় যে প্রকৃত যে ফসলের দাম, যেটা কৃষকদের পাওয়া উচিত, যতটা ক্ষতি কৃষকের সম্মুখীন হয়েছে কৃষকরা, সেই প্রকৃত ক্ষতির অনেক কম টাকা এই শস্য বীমা মারফত দিয়েছে, এবং এত পরে দিয়েছে যে ততদিনে কৃষকরা তাদের যে ঋণ, সেই ঋণ শোধ করতে না পারার জন্য কোনো একটা ড্রাস্টিক স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছেন। সুতরাং আজকে আপনি বলতে চাইছেন মানুষের এই দৈনন্দিন সমস্যার কথা তাদের কাছে তুলে ধরে আপনারা আপনাদের ভোট শতাংশ ফিরিয়ে আনবেন। আজকে কৃষকদের ভোট, আজকে আপনার ছাত্র যুবদের ভোট। আপনারা জানেন আজকে ছাত্রদের সামনে কোনো পড়াশোনার শেষে চাকরির সুযোগ নেই। আজকে বাংলার ছাত্র সমাজ পড়াশোনা শেষ করার পরে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। আজকে পুনে, হায়দ্রাবাদ, বোম্বে, আপনার দক্ষিণের স্টেট গুলোয় চলে যেতে বাধ্য হচ্ছে। সেখানে আজকে অবশ্যই তৃণমূল সরকার যে যুবক ভাতা যেটা শুরু করলেন, সেটা হচ্ছে মাসিক 1,500 টাকা। আর আমরা বামপন্থীরা যেটা বিশ্বাস করি, সেটা আমরা বিধানসভায় ভগৎ সিং ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পাস করানোর কথা বলি, যেটা মানে হচ্ছে যে একজন ছাত্র যখন তার লেখাপড়া শেষ করবে, তখন তার ডিগ্রির ওপর ডিপেন্ড করে তার হাতে নিশ্চিত চাকরির সুযোগ তুলে দিতে হবে। যেখানে একজন হাইলি স্কিল্ড স্টুডেন্টের ন্যূনতম
স্যালারি হতে হবে মাসে 45,000 টাকা। একজন স্কিলড স্টুডেন্ট, তার ন্যূনতম স্যালারি হতে হবে মাসে 40,000 টাকা। একজন সেমি স্কিলড, তার ন্যূনতম স্যালারি হতে হবে মাসে 30,000 টাকা। এবং আনস্কিলড, তারও স্যালারি হতে হবে ন্যূনতম 20,000 টাকা। এটা আমরা বামপন্থীরা বিশ্বাস করি। এবং যতক্ষণ না পর্যন্ত সরকার তার হাতে চাকরি তুলে দিতে পারছে, ততক্ষণ সরকার বাধ্য থাকবে তার অর্ধেক টাকা, অর্থাৎ 45,000-এর ক্ষেত্রে 22,500 টাকা সেই ছাত্রটির হাতে তুলে দিতে, কারণ সরকার তাকে চাকরি দিতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা বামপন্থীরা এই সকলের হাতে নিশ্চিত চাকরি তুলে দেবার রাজনীতিতে বিশ্বাস করি। সেখানে আজকে এই বিগত 15 বছরে এই তৃণমূল সরকার না কোনো চাকরির সুযোগ দিয়েছে, তার জায়গায় আজকে শুধুমাত্র 1,500 টাকা ভাতা তুলে দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকেই আমরা আমাদের এইবারের নির্বাচনে মানুষের সামনে তুলে ধরতে চাইছি। এবং আমরা বিশ্বাস করছি যে কৃষকরা তাদের বাঁচার স্বার্থে, ছাত্র যুবরা তাদের ভবিষ্যতের স্বার্থে বামপন্থীদেরই এবার ভোট দেবেন। ভোট পাটিগণিতের একটা হিসেব বলছে, বামপন্থীরা যদি তাদের হারিয়ে যাওয়া ভোটের বেশ কিছু অংশ ফেরত পায়, তাহলে ভোট রাজনীতিতে লাভ হবে তৃণমূলের। আপনারা কি মনে করেন? বামপন্থীরা যদি কিছু ভোট, তাদের হারানো ভোট বেশ কিছুটা অংশ ফিরে পায়, তাহলে তার পরোক্ষ লাভ হবে তৃণমূলের। বিষয়টা হচ্ছে তৃণমূল এই মুহূর্তে শাসক দল হিসেবে ক্ষমতায়। এবার এই মুহূর্তে যারা মনে করছেন যে তৃণমূল ক্ষমতায় থেকে সফল হয়েছে, যারা মনে করছেন, তারা তৃণমূলকে 2016 সালেও ভোট দিয়েছেন, 2021-এও ভোট দিয়েছেন, তারা 2026-এও ভোট দেবেন। এইবার তৃণমূলকে সরাতে গেলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৃণমূল বিরোধী ভোট। যারা মনে করেন যে তৃণমূল দলটা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, যারা মনে করেন যে তৃণমূল দলটা বাংলার ছাত্র যুবদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে, যারা মনে করে এই তৃণমূল শাসনে বাংলায় মেয়েরা নারীরা নিরাপদ নয়, যারা মনে করে এই তৃণমূল দল কোনো না কোনো ভাবে আজকে এই বাংলায় যে সাম্প্রদায়িক হিংসা বৃদ্ধি পেয়েছে তার জন্য দায়ী, এই বিষয়গুলো যারা মনে করেন, যারা তৃণমূলকে সরাতে চান, সেই তৃণমূলের বিরোধী ভোটটার উপরই নির্ভর করে যে বামেরা কি ফল করবে বা তৃণমূল ক্ষমতাচ্যুত হবে কিনা। এইবার আপনারা লক্ষ্য করলে দেখবেন তৃণমূল বিরোধী ভোটটা 16 সালে যেটা ছিল তার থেকে 21 সালে খুব একটা পার্থক্য ঘটেনি। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে 16 সালে তৃণমূল বিরোধী ভোটটা বেশিরভাগ অংশটা, মেজর অংশটা বামপন্থীদের ভোট দিয়েছিল, কারণ তারা মনে করেছিল তৃণমূলকে সরাতে বামপন্থীরাই পারবে। আর 21 সালে যেটা হয়েছিল, এই তৃণমূল বিরোধী ভোটটা বেশিরভাগ অংশটা বিজেপিকে ভোট দিয়েছিল, কারণ 21 সালে তারা মনে করেছিল তৃণমূলকে সরাতে বিজেপি পারবে। এবার যদি 26 সালে এই তৃণমূল বিরোধী ভোটটা, তৃণমূল বিরোধী মানুষ তারা যদি মনে করেন যে না, বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরানো যাবে না, বামপন্থীরাই বিশ্বাসযোগ্য শক্তি, বামপন্থীরাই পারে তৃণমূলকে সরাতে, বামপন্থীরা তৃণমূলকে সরালে বা বামপন্থীদের ফল যাই হোক, একজন বিধায়কও বামপন্থীদের অন্য দলে যাবে না, এটা যদি মানুষ বিশ্বাস করে, তাহলে 26 সালে তৃণমূল বিরোধী ভোটের গরিষ্ঠ অংশটা বামপন্থীরা পাবে। আপনি আপনার বক্তব্যের শুরুতে এসআইআর এর কথা উল্লেখ করলেন। সর্বশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রায় 91 লক্ষ মানুষ বাদ পড়ছেন। এটা কি যথেষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা হচ্ছে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়াটা বিজেপি পরিচালিত ইলেকশন কমিশন মানুষের যে বুনিয়াদী যে অধিকারগুলো, এবং তার মধ্যে অবশ্যই যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্যই বিজেপি পরিচালিত ইলেকশন কমিশন এই এসআইআর আমাদের রাজ্যে করেছে। এটা নিয়ে আমাদের বা বামপন্থীদের মনে কোনো সন্দেহ নেই। বামফ্রন্ট আমলে 2002 সালেও আইআর হয়েছিল। আপনি যদি দেখেন তাহলে আগে আইআর, এসএসআর মানে যেটা সামারি রিভিশন বলতো, সামারি রিভিশন, আইআর এগুলো আগে হয়েছে। এই 2002 সালে যখন বামফ্রন্ট আমলে আইআর হয়েছিল, তখন এইরকম ধরনের কোনো ঘটনা আপনারা দেখেছেন? বা এই যে 3 মাস ধরে এই যে মানুষকে আতঙ্কিত করা হলো, মানুষ আতঙ্কিত হলো, এটা এর আগে যখন আইআর হয়েছে তখন আপনারা দেখেছেন? আইআর কি ছিল? আইআর ছিল হচ্ছে মানুষের হাতে মানুষকে ভোটাধিকার তুলে দেবার একটা প্রক্রিয়া। সেই আইআরে কি হতো? আইআরে যারা মৃত
যারা পার্মানেন্টলি শিফটেড, যদি কারোর দু জায়গায় ভোট থাকে অর্থাৎ ডুপ্লিকেট, সেই নামগুলো বাদ যেত। এবং নতুন ভোটার যারা, সেটা সদ্য 18 বছর অতিক্রম করা কম বয়সী ছেলে মেয়ে হতে পারে, বা কোনো কারণে তিনি ভোটার কার্ড ছিলেন না, তার বয়স একটু বেশি হতে পারে কিন্তু ভোটার কার্ড ছিল না, তারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করলো। সদ্য 18 বছর অতিক্রম করা ছেলে মেয়েরা ভোটার কার্ডের জন্য আবেদন করলো, তাদের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হতো। সুতরাং মৃত ভোটার বাদ যাবে, নতুন ভোটার সংযুক্ত হবে। এই প্রক্রিয়াটা ছিল হচ্ছে আইআর। সেখানে এবারে এসআইআর বিজেপির নেতারা শুরু থেকে বলে এসছে যে 1 কোটি ভোটার বাদ যাবে, 1.5 কোটি ভোটার বাদ যাবে। শুভেন্দু অধিকারী একদম মনে থাকবে আপনাদের স্পষ্ট বলে দিয়েছিল যে 1,25,00,000 ভোটার বাংলা থেকে বাদ যাবে। আর আজকে ইলেকশন কমিশন কি করলো? 58 লক্ষ নাম প্রথমে বাদ গেল। এএসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট, 58 লাখ বাদ গেল। তারপর হিয়ারিং হলো, হিয়ারিং থেকে 7 লাখ বাদ গেল, তাহলে মোট 65 লাখ হলো। এরপরে কি করা হলো? 60 লাখ ভোটারকে বিচারাধীন করে দেওয়া হলো। তার মানে আপনি 65 লাখ আর 60 লাখ যোগ করুন, 1,25,00,000। তার মানে যে 1,25,00,000-এর কথা শুভেন্দু অধিকারী বলেছিল, ইলেকশন কমিশন আজকে সেই হিসেব পুরোপুরি মিলিয়ে দিল। এবং শুধু তাই নয়, আজকে যেই 1,25,00,000 নাম বাদ গেল, যার মধ্যে আমি 58 লাখটা বাদ দিলাম, কারণ 58 লাখ তারা মৃত বা শিফটেড। এই 58 লাখ বাদ দিয়ে যে আরো এখানে 42 আর ওদিকে 25, মানে আরো 67 লাখ। এই যে 67 লাখ মানুষ শুধু এই তাদের ভোটাধিকার হারালেন তাই নয়, আমি বলছি তার আগে আপনি ভেবে দেখুন, ফর্ম জমা দেবার পর রিভেরিফিকেশনে ডাকা হয়েছিল বুথ পিছু 130 জন 140 জন মানুষকে, বুথ পিছু রিভেরিফিকেশনে। আমাকে রিভেরিফিকেশনে ডাকা হয়েছে, আমি গিয়ে বিএলও আমাকে চেনেন, আমি বললাম আমায় রিভেরিফিকেশনে ডাকার কি কারণ? আমার কাছে আমি যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছি তার রিসিপ্ট কপি রয়েছে। সেখানে আমাকে বিএলও বললো যে দেখো আমাকে কি পাঠিয়েছে, বলে ইলেকশন কমিশন বিএলওর কাছে পাঠিয়েছে যে আমার নাম শুভম ব্যানার্জি, আমার বাবার নাম ওয়াই ব্যানার্জি, আমার দাদুর নাম ওয়াই ব্যানার্জি। অথচ আমার কাছে রিসিপ্ট কপি রয়েছে এনুমারেশন ফর্মের, আমি একদম সঠিকভাবেই সেই ফর্ম ফিল আপ করেছি, আমার বাবার নাম যা তাই লিখেছি, আমার দাদুর নাম যা তাই লিখেছি। এইরকম ভাবে ইলেকশন কমিশন বুথ পিছু 130 জন 140 জন মানুষকে তারা রিভেরিফিকেশনে ডেকে পাঠালো। এটা হ্যারাসমেন্ট হলো। তারপরে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে হচ্ছে বুথ পিছু 150 জন করে মানুষকে। তার মানে এই যে 130 প্লাস 150, মানে বুথ পিছু 280 জন করে মানুষ এই হেনস্থার শিকার হলো। আজকে 80,000-এর কাছাকাছি বুথ আমাদের রাজ্যে। তার মানে হিসাব করলে দেখা যাবে যে সরাসরি বিনা দোষে, যেখানে ভোটারের কোনো দোষ নেই, তার ফর্ম ফিল আপে কোনো দোষ নেই, ভুলটা ইলেকশন কমিশনের, শুধুমাত্র ইলেকশন কমিশনের দোষে আজকে আমাদের রাজ্যে 2.5 কোটির কাছাকাছি মানুষ এই ইলেকশন কমিশন দ্বারা হ্যারাস্ট হয়েছে। এবং সুতরাং আজকে এই এসআইআর এ 2.5 কোটি মানুষকে হ্যারাস করা, তারপরে মৃত বা শিফটেড এর বাইরেও 67 লক্ষ মানুষ যারা বিগত দশকের পর দশক ধরে ভোট দিয়ে এসছেন তাদেরকে বাদ দেওয়া। এবং আজকে এই যে বলছিলাম যে মালদায় যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা মনে করি এই বিজেপি পরিচালিত ইলেকশন কমিশন কি করেছে এই বাংলায় তা উন্মোচিত করতে আরো বৃহত্তর আন্দোলনের প্রয়োজন। এবং আমরা বামপন্থীরাই একমাত্র আমরাই বলেছিলাম প্রথম যে কারুর ভোটাধিকার সুরক্ষিত না করে, যাদের নাম এদেরকে বাদ দিয়েছে, যারা যোগ্য ভোটার যাদেরকে বিজেপি এবং ইলেকশন কমিশন বাদ দিল, তাদের ভোটাধিকার সুরক্ষিত না করে পশ্চিম বাংলায় ভোট করা যাবে না, সেটা একমাত্র বামফ্রন্ট প্রথম বলেছিল। এবং পরের দিন থেকেই বামফ্রন্ট 2 দিন লাগাতার ইলেকশন কমিশন অফিস ঘেরাও পর্যন্ত করেছিল। সুতরাং আমরা খুব স্পষ্টভাবে বামফ্রন্ট মনে করে যে, এখনো মনে করে যে এই যে আজকে ধরুন এই যে 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 55% মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেল, আমরা মনে করি এই যে বিচার, মানে যারা বিচারাধীন তাদের বিচারটা সম্পূর্ণ করে যোগ্য ভোটারদের ভোটাধিকার এই ভোটেই ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। এটা বামফ্রন্টের আন্দোলন এবং বামফ্রন্টের যে অবস্থান রাজনৈতিক এসআইআর নিয়ে, তার জন্যই এটা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। এবং এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা মনে করি যে এসআইআর
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেবার জন্য বিজেপি এবং বিজেপি পরিচালিত ইলেকশন কমিশন করেছে, এবং রাজ্যের মানুষ এসআইআর প্রক্রিয়া যারা করেছে তাদের বিরুদ্ধে মত দেবে, এবং রাজ্যের মানুষ এটাও মাথায় রাখবে যে এই এসআইআর প্রক্রিয়াটা রাজ্যে করেছিল হচ্ছে মানে বিজেপি ইলেকশন কমিশন যেটা করালো সেটার ক্ষেত্রে স্টাফ হিসেবে বা রাজ্যের ভোটকর্মী হিসেবে কাজ করেছিল এই তৃণমূল সরকারের যে বিডিও অফিসের কর্মী বা রাজ্য সরকারি কর্মীরা। যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে বলেছিলেন যে তিনি এসআইআর করতে দেবেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা নামও তিনি বাদ দিতে দেবেন না, তা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মীরা আজকে এসআইআর করলেন এবং সেখান থেকে আজকে এতগুলো নাম বাদ গেল। সুতরাং সেটার দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য যদি সরাসরি দায়ী বিজেপি হয়, পরোক্ষভাবে নিজের কথা না রাখার জন্য এবং নিজের সরকারি যে কর্মীরা তারা সঠিকভাবে এসআইআর প্রক্রিয়াটা করতে না পারার জন্য তার দায় কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে। সুতরাং আমরা মনে করি এই যে এসআইআর প্রক্রিয়া যে ব্যাপক ক্ষোভ, এসআইআর প্রক্রিয়া এই ক্ষোভের সুবিধাটা বামপন্থীরা পাবে, বা ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা বামপন্থীদের পক্ষে যাবে বলে আমরা বিশ্বাস করি। আপনি বললেন যে এই এসআইআর এর দায় কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, কারণ তার রাজ্য সরকারি কর্মচারীরা এই কাজগুলো করেছে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন একজন প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে যে নির্বাচনী প্রক্রিয়াটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের নির্দেশে চলে। বহু বিএলও বহু রকম মন্তব্য করেছেন, তারা বারবার জানিয়েছেন যে নির্বাচন কমিশনের নির্দেশের ফলে তাদেরকে এরকম করতে হচ্ছে। সেই আলোচনা পাশে রেখে আমরা আপনার কথা বলার একটা বলি যে আপনি এর আগে বললেন যে বামপন্থীদের যদি মানুষ বিশ্বাস করে তার কারণ তারা মনে করবে যে বামপন্থীদের জয়যুক্ত করলে তারা এদিক থেকে ওদিকে যাবে না। কিন্তু অতীতের নজির বলছে বামফ্রন্টের একাধিক প্রার্থী, জয়ী প্রার্থী বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তাই আপনি আজকে শেষ প্রশ্ন আপনাকে, কোন নিশ্চয়তা থেকে বলতে পারেন আগামী দিনে যদি আপনাদের প্রার্থীরা জয়যুক্ত হয় কোনো প্রার্থী, তাহলে তারা শিবির ত্যাগ করবে না? যদি আপনি একবার তুলনা করেন আজকে যে কোনো সাবজেক্টেই, সেটা পলিটিক্যাল সায়েন্স হোক আর ফিজিক্স কেমিস্ট্রি হোক, যে কোনো সাবজেক্টেই ব্যতিক্রম বলে একটা বিষয় থাকে। আজকে ধরুন বিজেপির রাজ্য নেতৃত্বে কারা আছে, আজকে শুভেন্দু অধিকারী, কিছুদিন আগে মারা গেলেন মুকুল রায়, আপনার সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, অর্জুন সিং, এমনকি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন এতদিন যিনি সুকান্ত মজুমদার, তিনি পর্যন্ত ওয়েবকুপা মানে তৃণমূলের প্রফেসর সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আর এই যে তার আগে যে 5টা নাম নিলাম বা আরো নাম খুঁজলে পাওয়া যাবে, মানে বিজেপি দলের যে বর্তমান রাজ্য শীর্ষ নেতৃত্ব সেটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসকে দিয়ে। আজকে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি দলের রাজ্যের শীর্ষ নেতৃত্বটা তৈরি করে দিয়েছে। আজকে আপনাকে এর আগের আলোচনায় বলেছিলাম যে বিজেপির জেতা এমএলএদের 7 জন 6 মাসের মধ্যে তৃণমূলে ফিরে এসেছিল। আজকে আমাদের রাজ্যের মধ্যে 15 জনের বেশি এমএলএ যারা বিজেপির হয়ে 2021 সালে জিতেছিলেন তারা তৃণমূলে ফিরে এসেছেন। মানে আপনি যদি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পার্সেন্টেজ দেখেন বা বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসার পার্সেন্টেজ দেখেন, তার তুলনায় বামপন্থীদের যে সংখ্যায় আপনি বলছেন তৃণমূল দলে গেছে বা 2-1 জন বিজেপিতেও গেছে, সেই সংখ্যাটা কিন্তু নগণ্য। আর তৃণমূলে গেছে কারা, আপনি যদি তর্কের খাতিরে বলেন তৃণমূলে গেছে কারা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গেছে, প্রতিকুর রহমান গেছে, এরা 2 জন তৃণমূলে গেছে। এরা কে ছিল? এরা ছাত্র আন্দোলনের নেতা ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসএফআই এর নেতা ছিল, প্রতিকুর রহমানও এসএফআই এর রাজ্যের সভাপতি ছিল, তারা ছাত্র আন্দোলনের নেতা ছিল। আপনি বামপন্থীদের ক্ষেত্রে কি সিপিআই বা কি সিপিআইএম বা আরএসপি, বামপন্থীদের ক্ষেত্রে রাজ্য স্তরের পার্টির শীর্ষ নেতা তৃণমূলে গেছে, বিজেপিতে গেছে দেখাতে পারবেন? কিন্তু তৃণমূল বিজেপির ক্ষেত্রে পার্টির শীর্ষ নেতারা দল বদল করছে। সে নাম পাওয়া যাবে, কিন্তু সেই আলোচনা বাড়িয়ে লাভ নেই। আমরা আপাতত আজকের আলোচনা এখানে শেষ করছি এবং আগামী দিনে দেখা যাবে যে শেষ অবধি মানুষ কার ওপর ভরসা রাখলো, বামেদের ভোট কতটা বাড়লো,
বামপন্থীদের ওপর মানুষ তাদের পুরনো আস্থা আবার ফিরে পাচ্ছেন কিনা। আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য বিষয় নিয়ে কথা হবে। নমস্কার।